রাতে ঘুমানোর সময় আমার স্ত্রী যখন আমার বুকের ওপর এসে শুয়ে পড়ল, তখন আমি যেন বিরক্ত নিয়ে ওকে বললাম, আচ্ছা, সারাদিন কাজ করে রাতে তোমার জন্য কি একটু শান্তিতে ঘুমোতেও পারি না? তুমি তো জানো আমি তোমার বুকে ছাড়া ঘুমোতে পারি না। এমন ন্যাকামো না করলেও তো পারো। তোমার জন্য কোনো কাজে একটুও শান্তি নেই আমার। ভালো, তবুও আমি তোমার বুকেই ঘুমাবো, বুঝলে? তুমি ড্যাশ গিয়েও তো আমাকে একটু মুক্তি দিতে পারো। রোজ রোজ না এমন অশান্তি আমার আর সহ্য হয় না। এমন একটা বস্তা গায়ের ওপর থাকলে কি আর কেউ ঘুমোতে পারে? আমি তো শুধু রাতের বেলাতেই বুকে ঘুমাই, আর তো কখনো জ্বালাতন করি না গো। তোমার মতো না নির্লজ্জ মেয়ে আমি আর একটাও দেখিনি, সত্যি বলছি। আমার মাথা ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দাও না। কথাটা বলেই আমার হাতটা নিয়ে ওর কপালের ওপর লাগলো। হাজারবার বলার পরও, এমনকি গায়ে হাত তুলেও ওর এই স্বভাবটা না আমি পরিবর্তন করতে পারিনি। আপনারা নিশ্চয়ই ভাবছেন, স্ত্রী বুকের ওপর ঘুমালে আমি এত বিরক্ত কেন হই। আসলে ওকে আর আমার এখন ভালো লাগে না। আমার অন্য একটা মেয়ের সাথে রিলেশন আছে, কিন্তু কিছুতেই আমি মিতাকে সেটা বলতে পারি না। মিতা আমার স্ত্রীর নাম। এমন বেহায়া মেয়ে আমি খুব কম দেখেছি। ওর জন্য রাতে কণিকার সাথে তেমন কথাও আমি বলতে পারি না। ঘুমাতে এলেই আমাকে ধরে রাখে। গায়ের সাথে মনে হয় যেন গরম কিছু লেগে আছে মনে হচ্ছে। মিতার কপালে হাত রেখে বুঝতে পারলাম ওর গা অস্বাভাবিকভাবে গরম, হয়তো জ্বর এসছে। শীতের রাতে গরম কিছু কার না ভালো লাগে। আমি হাতটা ওর কপালের সাথে চেপে ধরে রাখলাম। ওর কিছুটা কষ্ট কমবে এই জন্য না, বরং এতে হয়তো আমার কম্বলের বাইরে রাখা হাতটা নিমেষেই গরম হবে, সেই আশায়। সকাল 8টায় ঘুম ভেঙে দেখলাম মিতা আমার বুকের ওপরেই ঘুমিয়ে আছে। গায়ে হাত দিয়ে বুঝলাম গা রাতের থেকে অনেক বেশি গরম হয়ে আছে। কয়েকবার ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া দিল না। ওকে বুকের ওপর থেকে সরাতে গেলে খেয়াল করলাম আমার বেশ শক্ত করে ধরে আছে আমাকে। তবুও ফ্রেশ হতে চলে গেলাম, কিন্তু মিতার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, তাই ওকে নিয়ে হাসপাতালে গেলাম। ডাক্তার বলল ওর অবস্থা অনেক বেশি খারাপ, এক্ষুনি আইসিইউতে ভর্তি করতে হবে। কিন্তু আমি ওর জন্য এত টাকা নষ্ট করতে পারবো না, তাই সাধারণ মহিলা ওয়ার্ডেই ভর্তি করে দিয়ে এলাম। অফিসে এসে কণিকার সাথে গল্প জুড়ে দিলাম। মেয়েটা আমাকে ছাড়া কিছু বুঝতেই চায় না। কণিকা আমার অফিসের কলিগ। ও হাসি মুখটা যে কোনো পুরুষের নিজের কাছে টানতে বাধ্য, তাই আমিও ওর কাছে চলে এসেছি। সারাদিন বেশ ভালোই কেটে গেল। সন্ধেবেলা বাড়ি এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। না, আজ আর সেই টেবিলে আমার পছন্দের কিছুই রান্না করা নেই। মিতা রোজ সন্ধে হলেই আমার পছন্দের হালকা খাবার বানিয়ে দিত, তারপর নিজের হাতে খাইয়ে দিত। কণিকার সাথে রিলেশনে যাবার পর একদিন বলেছিলাম, তোমার আমাকে খাইয়ে দিতে হবে না, নাকি ড্যাশ মিশিয়ে এইভাবে খাওয়াতে আসো। তারপর থেকে ও আর কখনো আমাকে খাইয়ে দিতে দেখিনি। রান্না করে টেবিলে গুছিয়ে রাখত। আজ মিতা নেই, তাই কেউ কিছু বানিয়ে রাখেনি। খাটে গিয়ে শুয়ে কণিকার সাথে কথা বলতে লাগলাম, কিন্তু এখন ওর সাথেও কথা বলতে ভালো লাগছে না। সারাদিন মিতার কোনো খোঁজ নেওয়া হয়নি। আচ্ছা, ও কি জ্ঞান ফিরেছে নাকি আর নেই? না না, আমি সব কি ভাবছি। আর ও ড্যাশ হয়ে গেলেই তো আমি কণিকার সাথে ভালোই থাকতে পারবো, কিন্তু মনটা কিছুতেই শান্ত করতে পারছি না। সাথে পেটও বুঝিয়ে দিচ্ছে আর তার খাবার চাই, কিন্তু এখন বাইরে যেতে ইচ্ছে করছে না। আনমনে বলে উঠলাম, মিতা,
আজ কি রাতে না খাইয়েই রাখবে নাকি? তুমি আসলেই কোনো কাজের না। দুপুরের টিফিনটাও দাওনি আজ। হঠাৎ খেয়াল আসলো মিতা হাসপাতালে ভর্তি। মেয়েটার আজ কোনো খোঁজ কেন নিলাম না? সকালে একবার যেতে হবে হাসপাতালে, দেখি কেমন আছে। এখন ঘুমিয়ে পড়ি, কিন্তু শুয়ে কোনো শান্তি পাচ্ছি না, কিছুতেই ঘুম আসছে না। আজ মিতা নেই বলেই কি এমন হচ্ছে? হয়তো বুকের ওপর কেউ না থাকলে ঘুম আসবে না। অভ্যাসটা খারাপ হয়ে গেছে। রাত যত বাড়ছে মিতার কথা তত বেশি মনে পড়ছে, সাথে ক্ষুধাও বেড়ে চলেছে। কিন্তু অনেক সময় এপাশ ওপাশ করলাম, কিন্তু ঘুমাতে পারলাম না। উঠে গিয়ে ফ্রিজ খুলে খাবার আছে কি না দেখতে গেলাম। গিয়ে দেখলাম 2টা চিংড়ি মাছ আর কাল রাতের তরকারি রাখা আছে, সাথে ভাতও আছে। খাবারগুলো নিয়ে টেবিলে খেতে বসলাম। হঠাৎ করে মনে হলো মিতা কাল রাতে খায়নি। আমি ওকে 4টা মাছ রান্না করতে দেখেছিলাম। ভালোই হয়েছে, এখন আমি খেতে পারবো, কিন্তু গলা দিয়ে নাপছে না। আগে চিংড়ি মাছ রান্না হলেই মিতা আর আমার পাশে এসে বসে থাকতো আর ম্যাও ম্যাও করে ডাকতো, মানে তাকে খাইয়ে দিতে হবে। চিংড়ি মাছ ওর সব থেকে পছন্দের খাবার। খাবারগুলো রেখে ঘরে চলে এলাম। হঠাৎ মনে হলো কেউ আমার বুকের ওপর এসে শুয়ে পড়েছে, কিন্তু না, কেউ নেই। মিতাকে খুব দেখতে ইচ্ছে করছে। ফোনটা বের করলাম, কিন্তু এতে মিতার কোনো ছবি নেই। কণিকা সব ডিলিট করে দিয়েছিল। কিন্তু ভালো লাগছে না, তার বাইক নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম ওকে দেখে আসবো বলে। কিন্তু হাসপাতালে গিয়ে জানতে পারলাম এত রাতে মহিলা ওয়ার্ডে কোনো ছেলেকে ঢুকতে দেবে না। কিছু করার নেই বলে ডাক্তারের কাছে ওর খোঁজ নিতে গেলাম। সকালে সেই মেয়েটাকে ভর্তি করানো হয়েছে। ছিল তার কি অবস্থা? ওনার অবস্থা খুব খারাপ, শরীরে কোনো রেসপন্স করছে না, সাইলেন্সটাও পারছে না শরীর। আইসিইউতে না রাখলে যে কোনো সময়ে খারাপ হতে পারে। তাহলে আইসিইউতে রাখার ব্যবস্থা করুন। সরি স্যার, এখন আর আইসিইউতে কোনো সিট খালি নেই, আপনাকে অন্য কোথাও দেখতে হবে। একটা সিট খালি ছিল, যা বিকেলে বুক হয়ে গেছে। ডাক্তারকে কিছু না বলে চলে এলাম। সেখান থেকে শহরে আরো কোনো ভালো হাসপাতাল নেই। বাইরে নিতে গেলে এখন অনেক সময় লাগবে আর অনেক টাকা খরচ হবে। বাড়ি ফিরে চলে এলাম, কিন্তু বাড়ি ফিরলে মিতাকে বেশি মনে পড়তে থাকলো। কণিকার জন্মদিনের সময় আমার কাছে টাকা ছিল না, অনেক চিন্তায় ছিলাম। তখন মিতা ওর গলার চেন আর নগদ 10,000 টাকা দিয়ে আমাকে বলেছিল, আমার কাছে এত টাকা নেই, তোমার তো 20,000 টাকা লাগবে, এতে হয়তো হয়ে যাবে, তুমি চিন্তা করো না। ওর দিকে এক পলক তাকিয়েছিলাম। ওর মুচকি হেসে বলেছিল, তুমি চিন্তায় থাকলে আমার কষ্ট হয় অনেক, আমার এইগুলো লাগবে না, তুমি নিয়ে নাও। চেনটা মায়ের দেওয়া বলে ওটা আর বিক্রি করিনি, কণিকাকে দিয়ে দিয়েছিলাম। চোখের কোণে মনে হলো পানি জমে আছে। আজ অনেক দিন পর মিতার সাথে কাটানো সকল মুহূর্ত মনে পড়ছে। আমাদের ভালোবাসা তো কোনো কমতি ছিল না, তাহলে কেন এত দূরত্ব তৈরি হলো আমাদের ভিতর? মিতা আমাকে নিজের সবটা দিয়ে আগলে রেখেছিল, তাহলে আমি কেন মিতাকে কষ্ট দিলাম? অফিস থেকে ফিরতে মিতা আমাকে রোজ জড়িয়ে ধরত। একদিন ওকে বললাম, ছেলেদের শরীর ড্যাশ হলে ব্যবসা করো, কিন্তু আমাকে এত বিরক্ত করবে না। সেদিনের পর থেকে মিতা আর আমাকে জড়িয়ে ধরতো না। শুধু রাতে আমার বুকে ঘুমোনোটাই পরিবর্তন করতে পারিনি কোনো কিছু বলে। ওর নাকি আমার বুকে না ঘুমালে ঘুম আসতো না। আমি ওকে একটা সময় বলতাম, তুমি আমার বুকে না ঘুমালে আমার ঘুম আসে না। আজ বুঝতে পারছি কথাটা আমি মিথ্যে বলতাম না। রাত 3টে বেজে গেল, এখনো আমি ঘুমোতে পারিনি।
সকাল হতেই হাসপাতালে দৌড় চলে গেলাম। আজ মিতাকে আইসিইউতে রাখবো, এখানে না হলে অন্য কোথাও। মিতাকে ছাড়া আমি এক রাতও থাকতে পারি না। আমার সব করা কাজের জন্য মাপ চাইব, আর কষ্ট দেব না ওকে। হাসপাতালে গিয়ে জানতে পারলাম কাল রাতে একটা মেয়ে নাকি মারা গেছে। না, এটা আমার মিতা হতে পারে না। আমাকে কথা দিয়েছিল আমাকে রেখে যাবে না, আমাকে ছাড়া ও থাকতে পারে না। মিতা নিশ্চয়ই ওর কথা রাখবে, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিল। মিতার ড্যাশহীন দেহটা কেমন নিষ্পাপভাবে ঘুমিয়ে আছে। খুব শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম। শেষ কবে ওকে জড়িয়ে ধরেছি মনে নেই। ওর মুখের কাছে মুখ দিয়ে বলতে লাগলাম, তুমি বলতে না তুমি আমাকে ছাড়া থাকতে পারো না, তাহলে আজ থেকে কি করে থাকবে জানো? কাল রাতে আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারিনি। গায়ের ওপর ওই বস্তাটা না থাকলে আমার ঘুম আসে না। কেউ আজকে রোজ পছন্দের খাবার রান্না করে দেবে বলো? কে আমাকে এতটা আগলে রাখবে? আমি তোমাকে আর কষ্ট দেব না। এই দেখো, তোমাকে জড়িয়ে ধরে কথা দিচ্ছি, আমি আর তোমার কথার খেলাপ করব না। তুমি জানো কাল রাতে আমি তোমাকে ছাড়া কেমন ছিলাম? ভাত খেতে পারিনি। তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দেবে না? এছাড়া আর বলবো না। তুমি ড্যাশ মিশিয়ে ড্যাশ ফেলতে চাও, বলো না প্লিজ। আমার ক্ষুধা লেগেছে, কাল রাত থেকে খাইনি জানো। তোমার কলিজা না খেয়ে আছে, আর তুমি নিশ্চিন্ত ভাবে কি করে ঘুমিয়ে আছো? আগে প্রতি রাতে আমার বুক ও চোখের পানিতে ভিজে যেত। আমি যেমন কিছু বলতাম না, ওর চোখ মুছিয়ে দিতাম না, আর আজ আমার চোখের পানিতে ওর বুকটা ভিজে যাচ্ছে, কিন্তু ও চুপ করে ঘুমিয়ে আছে। সত্যি কি আমি ওকে আর ফিরে পাবো না? লেখাটি সংগৃহীত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। কলমে কার লেখা আমি জানি না,